আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া থামছে না, দীর্ঘমেয়াদে ইউক্রেনকে সহায়তা দিতে হবে বললেন ন্যাটোর প্রধান। বিএসএফ এর গুলিতে পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত। ভয়াবহ ইউক্রেনীয় হামলায় ক্ষোভ বাড়ছে রাশিয়ায়। বুরকিনা ফাসোতে সংঘাত, আরো 28 জনের মরদেহ উদ্ধার। ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে সবচেয়ে লাভবান হবে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়া থামছে না, দীর্ঘমেয়াদী ইউক্রেনকে সহায়তা দিতে হবে বললেন ন্যাটোর প্রধান। সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার দিক থেকে ইউক্রেনে সংঘাত বন্ধের কোনো আলামত দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই প্রস্তুত হতে হবে বলে মনে করেন তিনি। গতকাল সোমবার বিবিসি রেডিও ফোর্সের ওয়ার্ল্ড এট ওয়ান অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্টোলটেনবার্গ বিবিসিকে বলেন, সামরিক সহায়তার মধ্যে দিয়ে সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে। এতে যুদ্ধ অবসানের জন্য আলোচনায় বসতে বাধ্য হবে রাশিয়া। গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে যোগদানের জন্য রাশিয়া তাদের আপোষকালীন মজুদ সেনাদের ডেকে পাঠায়। সে প্রসঙ্গ টেনে স্টোলটেনবার্গ বলেন, আপৎকালীন মজুদ সেনাদের ডেকে পাঠানোর মধ্যে দিয়ে রাশিয়া বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই। তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী কয়েক মাস ধরে শক্তিমত্তা দেখিয়ে আসছে, তবে আমরা এটাও জানি যে রাশিয়া তাদের বাহিনীগুলো জনবল আরো বাড়িয়েছে। তাদের অনেকে এখন প্রশিক্ষণ নিচ্ছে। এসব কিছুর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তারা নতুন করে আক্রমণ শুরুর চেষ্টা করতে পারে। বিএসএফ এর গুলিতে পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে অস্ত্রধারী এক পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছে। মঙ্গলবার পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে দা হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, স্থানীয় সময় সকালে গুরুদাসপুরের আজনামা সেক্টরে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। পরে সেনারা সেখান থেকে অস্ত্র সহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। বিএসএফ এর একজন মুখপাত্র বলেছেন, সকাল আনুমানিক 8:30টার দিকে গুরুদাসপুর সেক্টরের সীমান্ত পোস্ট চান্নার বিএসএফ সৈন্যরা সশস্ত্র এক পাকিস্তানি অনুপ্রবেশকারী সন্দেহজনক গতিবিধি দেখতে পান। পরে সৈন্যরা তাকে চ্যালেঞ্জ করে প্রতিহত করে। ওই মুখপাত্র বলেন, পাকিস্তানি ওই দুর্বৃত্তদের মরদেহ পাশে একটি বন্দুক পাওয়া গেছে এবং ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বিএসএফ এর ওই কর্মকর্তা আরো জানান, অনুপ্রবেশকারীর কাছে একটি অত্যাধুনিক মডিফাই পাম্প অ্যাকশন শটগান পাওয়া গেছে। ভয়াবহ ইউক্রেনীয় হামলায় ক্ষোভ বাড়ছে রাশিয়ায়। চলমান যুদ্ধে ইউক্রেনের ভয়াবহতম একটি হামলায় 63 জন সেনা নিহতের পর রাশিয়ায় ক্ষোভ বাড়ছে। জাতীয়তাবাদী এবং কয়েকজন আইন প্রণেতা রুশ নিহতের ঘটনায় সংশ্লিষ্ট সামরিক কমান্ডারদের শান্তির বিষয়ে জানিয়েছেন। বিরল স্বীকারোক্তি হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের মাকিভকা শহরের একটি কারিগরি কলেজে অস্থায়ী সামরিক ব্যারাকে ইউক্রেনীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় 63 জন রুশ সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেনের দাবি করছে নিহত রুশ সেনার সংখ্যা 400। রুশপন্থীরা বলেছেন, ইউক্রেনের নিহত সেনার সংখ্যা বাড়িয়ে বলছে। লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় গভর্নর বলেছেন, মঙ্গলবার ইউক্রেনীয় সেনারা রুশ নিয়ন্ত্রিত দুটি অঞ্চলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। রুশ সেনাদের কামান ও গোলা ব্যবহারের সুবিধা ছিল। এখন আমাদের সেনারা সমতায় পৌঁছে গেছে। আমাদের কামানবাজরা নিখুঁত গোলা বর্ষণ করেছে। দোনেতস্কের গভর্নর পাভলো কিরলেস্কো বলেছেন, রুশ সেনারা সোমবার দিবাগত রাতে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে হামলা চালিয়েছে। এতে ইউক্রেন নিয়ন্ত্রিত বাখমুত শহরের এক ব্যক্তি নিহত হয়েছে।
এই ক্ষোভ রুশ আইন প্রণেতাদের মধ্যে ছড়িয়েছে। রুশ সিনেটের সদস্য ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী গ্রিগরি কারাসিন শুধু যে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধের দাবি তুলেছেন তা নয়, একই সঙ্গে তিনি অভ্যন্তরীণ পর্যালোচনাও দাবি করেছেন। আইন প্রণেতা ও রুশ সিনেটের সাবেক চেয়ারম্যান সের্গেই মিরোনভ যেসব কর্মকর্তা এত বিপুল সংখ্যক সেনাকে এক স্থানে জড়ো করেছে তাদের শাস্তি দাবি করেছে। তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেনাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। বুরকিনা ফাসোতে সংঘাত, আরো 28 জনের মরদেহ উদ্ধার। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তর পশ্চিমাঞ্চলের নৌরা শহর থেকে 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই সব মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। সরকারপন্থী গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় সুশীল সমাজের একটি অংশ, যদিও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি সরকার পক্ষ। তারা জানিয়েছেন, ঘটনার তদন্তে কাজ চলছে। জাতিগত সংঘাতের কারণে বুরকিনা ফাসোর 20 লাখের বেশি মানুষ এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের জানুয়ারিতে দেশটির ক্ষমতায় বসছে সেনাবাহিনী। তারা সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিলেও এখনো দেশটি অস্থিরতা অব্যাহত রয়েছে। ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার কিয়েভে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। জেলেনস্কির দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছে ইউক্রেন। মঙ্গলবার কিয়েভে উভয় পক্ষের মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বছরের প্রথম ফোনালাপ করে উচ্চ পর্যায়ে এই বৈঠকের বিস্তারিত আলোচনা করেছেন জেলেনস্কি। কথা বলেছেন বৈঠক থেকে কিয়েভের প্রত্যাশা নিয়ে। ইউরোপীয় দেশগুলোর নেতারা ইতিমধ্যে ইউক্রেনে যথোপযুক্ত সমরাস্ত্র সরবরাহের কথা বলেছে। একই সঙ্গে দেশটির জন্য 18 বিলিয়ন ইউরোর নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির কথাও বলেছেন তারা। কিয়েভের প্রত্যাশা, এই সহায়তা কর্মসূচির প্রথম কিস্তি যেন এ মাসেই পাঠানো হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে সবচেয়ে লাভবান হবে ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল গ্যাসে নানা ধরনের নিষেধাজ্ঞা দেয়, কিন্তু অনেক দেশ সেই নিষেধাজ্ঞায় কর্ণপাত না করে রাশিয়ার তেল গ্যাস কেনা অব্যাহত রাখে। তাদের মধ্যে ভারত অন্যতম। ফলে এই যুদ্ধের কারণে ভূ রাজনীতিতে যে পরিবর্তন আসছে তাতে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। নিউ ইয়র্ক টাইমস এর এক কলামে এসব কথা বলেছেন জনপ্রিয় লেখক রজার কোহেন। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। জয়শঙ্কর রাশিয়ার তেল কেনার নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেছিলেন, যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ রাশিয়ার কাছ থেকে ভারতের চেয়ে 6 গুণ বেশি তেল কিনছে। যেসব দেশের মানুষের মাথাপিছু আয় $60,000, তারা যদি নিজের স্বার্থে রাশিয়ার তেল কিনতে পারে তাহলে $2,000 মাথাপিছু আয় নিয়ে ভারত এই নিষেধাজ্ঞা মেনে বিপদে পড়বে, এটা আশা করা কঠিন নয়। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেখানে রাশিয়ার তেল গ্যাস কেনা কমিয়ে দিয়ে বিপদে পড়েছে, মুদ্রাস্ফীতি সেখানে আকাশ ছুঁয়েছে, সেখানে ভারত এখনো উচ্চ মুদ্রাস্ফীতির কবলে পড়ে। জ্বালানির উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর আমদানি ব্যয় বেড়েছে। এতে সেই সব দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। গত বছর ভারতীয় রুপির দরপতন হয়েছে, কিন্তু রাশিয়ার কাছ থেকে কম দামে বিপুল তেল কেনার কারণে ভারতের আমদানি ব্যয় অতটা বাড়েনি। তাদের রিজার্ভ কমলেও বড় ধরনের সংঘাত হয়। এই বাস্তবতায় বড় বড় বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে 2023 সালে বিশ্বের বড় অর্থনীতিগুলো মন্দার কবলে পড়বে। এমন আশঙ্কা থাকলেও ভারতের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি। ভারতের বিভিন্ন শহর চষে বেরিয়েছেন লেখক রজার কোহেন। তার মতে ভারতের অর্থনীতি ফুলে ফেটে উঠেছে। কিছু তথ্য দিয়েছেন তিনি, যেমন আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকন ভারতে দ্রুত হারে উৎপাদন বাড়াচ্ছে। চীনে লকডাউন ও শ্রমিক বিক্ষোভের কারণে দেশটির আইফোন উৎপাদন কমেছে, সে কারণে ভারত উৎপাদন বাড়ছে। এমনকি ফক্সকন 60,000 শ্রমিকের আবাসনের জন্য হোস্টেল নির্মাণ করছে।